আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি কখনো কোনো রেশন দোকানে রেশন আনতে গেছো? যদি গিয়ে থাকো তাহলে এটা খেয়াল করে থাকবে যে কেরোসিন যখন উঁচু ড্রাম থেকে নিচু ড্রামে ঢালে তখন একটা পাইপের সাহায্যে নিচু ড্রামে ঢালে। অর্থাৎ একটা পাইপ ব্যবহার করে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ওই কেরোসিনের স্থানান্তর ঘটায়। এছাড়াও যদি কখনো ছোটবেলায় কেউ পাইপ নিয়ে খেলা করে থাকো তাহলে যারা খেলা করেছো তারা জানতে পারবে যে পাইপের সাহায্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় জলের স্থানান্তর করা যায়, এক উঁচু জায়গা থেকে নিচু জায়গায়। এটা যারা খেলা করেছে তারা বুঝতে পারবে। আর যারা রেশন দোকানে রেশন আনতে গেছো, যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে। তাহলে এই যে আমি দুটো উদাহরণ দিলাম, এই উদাহরণ দুটো আসলেই কি? যে এই যে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলের স্থানান্তর একটা পাইপের সাহায্যে, সেটা আসলে কোন সিস্টেম বা কোন ব্যবস্থা? আর এই ব্যবস্থার দ্বারা কি করা হচ্ছে? উঁচু জায়গা থেকে নিচু জায়গায় স্থানান্তর করা হচ্ছে তরল জাতীয় পদার্থের। সেটা কেরোসিনের ক্ষেত্রে কেরোসিন, যেখানে জলের প্রয়োজন সেখানে জল বা অন্য লিকুইড। এক কথায় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলের স্থানান্তরের জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করি। সেই ব্যবস্থাটার নাম হচ্ছে সাইফন। আমরা আজকে সাইফন সম্পর্কে জানবো, যে সাইফন কিভাবে কাজ করে, সাইফন কি, সাইফন ক্রিয়া কি। চলো তাহলে শুরু করা যাক। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পাত্র নিয়েছি, এম পাত্র, এবং আরেকটা পাত্র নিয়েছি, এন পাত্র। এইটা ধরে নাও যে টেবিল, একটা টেবিলের উপর রাখা আছে উঁচু জায়গায়, আর এটা নিচু জায়গায় একটা পাত্র রাখা আছে। তো এখানে আমি জল দিয়ে ভর্তি করা দেখিয়েছি, কিন্তু প্রথমে কি রকম করা হবে যে এই পাত্রটায় জল ভর্তি করা থাকবে আর তার নিচে আরেকটা পাত্র, খালি পাত্র বসানো থাকবে, এই যে এন পাত্রটা। এখন একটা নলের সাহায্যে, যেটা ইউ আকৃতির দেখতে, যার একটা বাহু ছোট হবে আর একটা বাহু বড় হবে তার তুলনায়, তো এরকম ইউ আকৃতির একটা পাইপকে বা নলকে এই দুই পাত্রে বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে কি করা হয়, ওই নলের যে ইউ আকৃতির নলটাকে দেখছো, সেই নলটাকে পাইপ বা পাইপটাকে জল দিয়ে ভর্তি করা হয়। জল দিয়ে ভর্তি করে দুই পাত্রে উপর করে বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ পাইপের যে দুই মুখ রয়েছে সেই দুই মুখ এরকম ভাবে পাত্রে ডুবিয়ে দেওয়া হয়। তারপরে কি হয়, এই যে উঁচু জায়গার পাত্রের জল রয়েছে সেটা এই নল বেয়ে নিচু জায়গায় এসে জমা হয় বা নিচু পাত্রে এসে জমা হয়। তাহলে এখানে এই যে ইউ আকৃতির নলটা দেখতে পাচ্ছ তোমরা, এই নলটাকেই বলা হয় আসলে সাইফন। আর যে প্রক্রিয়ায় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলের স্থানান্তর হচ্ছে ইউ আকৃতির নলের সাহায্যে, এই যে পুরো সিস্টেমটাকে বা প্রক্রিয়াটাকে বলা হয় সাইফন ক্রিয়া। অর্থাৎ নলটা হচ্ছে সাইফন, আর সেটা যখন কাজ করতে শুরু করবে তখন সেটাকে বলা হবে সাইফন ক্রিয়া। কারণ ক্রিয়া মানে কি? কাজ। অর্থাৎ কাজ করা যখন শুরু করে দিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া। এখন এই সাইফন ক্রিয়াটা কিভাবে ঘটে, অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গায় স্থানান্তরটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেইটারই ব্যাখ্যা আমরা জানবো। যে কোন কারণে হঠাৎ করে উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে। তোমরা তো এমনি জানো যে জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে, কিন্তু সেটা আলগা জায়গায়, অর্থাৎ পাহাড়ের উপর থেকে জল নিচের দিকে গড়িয়ে পড়ে কোনো বাধা ছাড়াই। কিন্তু এখানে তো একটা পাত্রের মধ্যে রাখা আছে, সেই পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা হচ্ছে নলের সাহায্যে। তাহলে এখানে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে, সেই কারণটা এখানে খুঁজে বের করতে হবে। তাহলে ব্যাখ্যাতে দেখো আমি কি কি ধরে নিয়েছি, প্রথমে বলে দিই তোমাদের। এখানে দেখো এম পাত্র আর এন পাত্র ধরে নিয়েছি। এখন এই যে ইউ আকৃতির নলটা রয়েছে, এই নলটা এখানে ডোবানো রয়েছে। এই যে এম পাত্রে যে তরলটা রয়েছে সেই তরলের উপরিতল, অর্থাৎ কোনো তরল রাখা হলে বা জল রাখা হলে তার উপরিতল বা সারফেস যেটা, সেখানটা সেখানে যে বিন্দুটা বা যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল নয় ঠিক বিন্দু, এটা মানে যে কোনো একটা জায়গা আমি ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে এ। আর এই যে এইখানে একটা বিন্দু আমি ধরে নিচ্ছি পয়েন্ট, সেটার নাম দিলাম বি। এইদিকে একটা পয়েন্ট ধরে নিলাম, সেটার নাম দিলাম আমি সি। এখানে এই ডি পাত্রে, তোমার এন পাত্রে যে তরলটা থাকবে বা জমা হবে, ধরো এখান থেকে কিছু পরিমাণ জল বেয়ে এখানে এসে পড়েছে, তাহলে তারও তো একটা উপরিতল থাকবে সেই জলটার। তাহলে সেই তরলের উপরিতলে যে কোনো একটা অংশের নাম দিলাম আমি ডি। এখন এই তরলের উপরিতল থেকে এই যে বি বিন্দুর উচ্চতা, এটা আমি ধরে নিচ্ছি H1। আর এই পাত্রে তরলের উপরিতল থেকে সি বিন্দুর উচ্চতা আমি ধরে নিচ্ছি H2। তাহলে এটা হচ্ছে আমার গঠনটা, মানে কিভাবে সাইফনটা আমি কোথায় কোথায় নাম দিয়েছি, কিভাবে ধরছি, এটা যেটা এখানে এই লেখার মধ্যে সবই বলা আছে। এখন এখানে তরলের উপরিতলে বায়ুমণ্ডল যে চাপ দেবে,
এই তরলের উপরিতলে বায়ুমণ্ডল সেই চাপ দেবে, কারণ দুই জায়গাতেই তো বায়ু ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই তরলের উপরিতলে যে বায়ু যে চাপ দেবে এখানেও একই চাপ দেবে, সেই জন্য এখানে লিখেছি দেখো এ ও ডি বিন্দুতে চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। এরপর আমি কি ধরে নিয়েছি, এ বি সমান H1 আর ডিসি সমান H2। আর এখানে যে তরলটা আমি নিয়েছি, যে জলটা, সেটার ঘনত্ব ধরে নিয়েছি যে ডি। আর বায়ুমণ্ডল যে চাপ দেবে সেটার আমি নাম দিলাম যে পি নট, এটাকে পি নট বলা হয় বা P0 বলতে পারো। তাহলে কি কি ধরা হলে এটা আশা করছি বুঝতে পারলে তোমরা। আর একটা জিনিস ধরে নিচ্ছি যে এই যে নল দিয়ে যখন জলটা প্রবাহিত হবে, তাহলে এই যে নলের বি বিন্দুতে এই পয়েন্টে যখন এই দিক দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই পয়েন্টে তরলের একটা চাপ থাকবে, ঠিক এই পয়েন্টটাই এখানে একটা চাপ থাকবে। একই রকম ভাবে সি বিন্দুতেও একটা চাপ থাকবে তরলের। এখন এই বি বিন্দু তরলের চাপ আমি ধরে নিয়েছি P1 এবং সি বিন্দুতে তরল যে চাপ দেবে সি বিন্দুতে শুধুমাত্র, সেটা আমি ধরে নিয়েছি দেখো P2। তাহলে এই যে এ বিন্দুতে, অর্থাৎ এই যে তরলের উপরিতলে বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে, সেই চাপটা কোন কোন চাপের সঙ্গে সমান হবে বলতো। এইখানে চাপটা দিচ্ছে, এইখানে যে এই অংশটা ঠিক উপরিতলের এই অংশের বায়ুমণ্ডলের চাপটা, দেখো এই তরলও চাপ দেবে এখানে, অর্থাৎ H1 উচ্চতার তরলটাও চাপ দেবে, প্লাস এই বি বিন্দুতে তরলেরও একটা চাপ রয়েছে। তাহলে এই যে এ বিন্দুতে মোট যে চাপটা ক্রিয়াশীল হবে, অর্থাৎ এ বিন্দুতে মোট যে বায়ুমণ্ডলীয় চাপ ক্রিয়াশীল হচ্ছে, সেটা এই H1 তরল স্তম্ভের যে চাপ প্লাস হচ্ছে এই বি বিন্দুতে তরলের চাপের, এই দুটো চাপের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। ভালো করে দেখো এখানে যে এই যে বি বিন্দু তরলটা, অর্থাৎ এই তরলটুকু চাপ দেবে নিচের দিকে, প্লাস হচ্ছে এই H1 উচ্চতার তরল, H1 উচ্চতাটা কতটুকু, এই এ বিন্দু অর্থাৎ এই তরলের উপরিতল থেকে, অর্থাৎ এই যে এই জায়গা থেকে এত দূর অবধি। আর বি বিন্দু তরলের চাপ হচ্ছে এই জায়গার তরলটার চাপ, এই জায়গাটা অর্থাৎ যেদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে এই যে এ বিন্দুতে তরলের উপরিতলটায় দুটো চাপ ক্রিয়াশীল হচ্ছে, একটা হচ্ছে H1 তরল স্তম্ভের চাপ প্লাস বি বিন্দুতে তরলের চাপ। সেই জন্য আমি লিখেছি দেখো এখানে এ বিন্দুতে যে মোট চাপটা সেটা হচ্ছে P1 মানে বি বিন্দুতে তরলের চাপ প্লাস হচ্ছে H1 উচ্চতার তরলের চাপ। এখন H1 উচ্চতার তরলের চাপ এখানে কত দেবে, তুমি জানো যে P সমান HDG। তাহলে এখানে H1 যদি উচ্চতা হয়, তাহলে H1 উচ্চতার তরল যে চাপ দেবে সেটা হবে H1DG, কারণ D হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে এই জন্য এ বিন্দুতে যে মোট চাপটা সেটা দেখো পি নট সমান লিখেছি। পি নট কেন লিখলাম, কারণ এ বিন্দুতে তো কি চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। তাহলে পি নট সমান P1 প্লাস H1 ইন্টু ডিজি, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে একই রকম ভাবে সি বিন্দুতে তরল চাপ দিচ্ছিল P2। সি বিন্দুতে মনে পড়ছে তো, উপরের ছবিটা দেখো যে সি বিন্দুতে তরল কত চাপ দিচ্ছিল, P2 পরিমাণ চাপ দিচ্ছিল এই সি বিন্দুতে। সেই জন্য আমি এখানে দেখো লিখছি যে ডি বিন্দুতে মোট চাপ, দেখো সি বিন্দুতে তরলের চাপ P2 এবং ডি বিন্দুতে মোট চাপটা তাহলে কোন কোন চাপটা হবে, ওই যে H2 উচ্চতার জন্য তরল স্তম্ভের চাপ প্লাস হচ্ছে P2, কারণ সি বিন্দুতে চাপ। তাহলে পি নট সমান এখানে পেয়ে যাচ্ছি P2 প্লাস H2 ডিজি। এটা 1 নম্বর সমীকরণে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, 2 নম্বর সমীকরণে এটাও বায়ুমণ্ডলীয় চাপ, মানে দুটোই সমান। তাহলে দুটোই সমান হয়ে গেলে 1 আর 2 নম্বর সমীকরণ আমি সমান করে দিতে পারি, সেই কারণে সমান করে দিয়েছি। অর্থাৎ পি নটের এই পাশটা সমান এই পি নটের এই পাশটা একই সমান, এই জন্য দুটো সমান করে দিলাম। এইদিকে P1 আছে সমান চিহ্নের এইদিকে P2টা আসলে মাইনাস হয়ে যাবে, সমান এইদিকে H2 ডিজি, এইদিকের H1 ডিজি ওইদিকে গেলে মাইনাস H1 ডিজি হয়ে যাবে। এখন দুটো থেকে দেখো এই পাশে ডিজিটা কমন চলে যাচ্ছে, ডিজিটা কমন নিলাম, কি পড়ে থাকলো H2 মাইনাস H1। এই সমীকরণ থেকে বলো যে এই H2 আর H1 এর মধ্যে কে বড়, আমরা আগে থেকে জানি একটা বাহু বড় হয়, আর সেই বাহুটার উচ্চতা কত ধরেছি আমি H2, ছবিটা মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে বড় বাহুর উচ্চতা হচ্ছে H2 আর ছোট বাহুর উচ্চতা হচ্ছে H1। তাহলে H2 আর H1 এর মধ্যে, বা বড় বাহু ছোট বাহু না বলে আমরা এরকম বলি যে তলের উপরিতল থেকে ওই যে অনুভূমিক বিন্দু অর্থাৎ সি বিন্দু বা এদিকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে H1 এবং H2। তাহলে H2 আর H1 এর মধ্যে আমরা জানি যে H2টা বড়, সেই জন্য আমি দেখো এখানে লিখেছি H2 গ্রেটার দেন H1, এটা H1। হ্যাঁ, তাহলে H2 যদি H1 এর থেকে বেশি হয়, এখানে দেখতে পাচ্ছি যে H2 H1 এর থেকে বড়, আর এখানে দেখো P1 মাইনাস P2 হয়েছে, তার মানে P1 মাইনাস P2 মানে এদের দুজনের মধ্যে কে বড়, বড় থেকে তো ছোট আমরা বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই P1 বড়।
তাহলে যখন H2H1 এর থেকে বেশি তখন P1টা P2 এর থেকে বেশি হবে। তাহলে P1 যখন বেশি হবে P2 এর থেকে, মানে P2 এর জায়গায় কম চাপ। সেই জন্য এবার ছবিতে খেয়াল করো যে ছবিতে তাহলে কি ঘটবে। এই যে ছবিতে P1 বেশি মানে কি, এই বি বিন্দুতে চাপটা বেশি আর সি বিন্দুতে চাপটা কম। তাহলে চাপ সব সময় কি হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে যায়, বা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তোমার বাতাস বলো বা জল বলো সবসময় উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে ধেয়ে যায়। তাহলে এখানে যদি চাপ বেশি হয় তাহলে এখানকার জলটা কি হবে, নিম্নচাপের দিকে যাবে। তা সেই কারণে কি হচ্ছে, জলটা এই নল দিয়ে উঠে এই দিক দিয়ে এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এইখানে উঠতে কে সাহায্য করছে, দেখো এখানে যখন উচ্চচাপের সৃষ্টি হবে তখন উচ্চচাপ যুক্ত জলটা নিম্নচাপের দিকে বেয়ে যাচ্ছে। তাহলে এখানে তো একটা শূন্যতার সৃষ্টি হলো বি বিন্দুতে। ওই শূন্যস্থান পূরণ করতে বায়ুমণ্ডল কি করে, এই পাত্র থেকে জলকে উপরের দিকে ঠেলে তুলে দেয়। তখন ওই জলটা যখন এখানে চলে আসছে তখন উচ্চচাপ দিয়ে আবার নিম্নচাপের দিকে যাচ্ছে, দিয়ে নিম্নচাপ থেকে তো এখানে নেমে যাচ্ছে। আবার যখন শূন্যতার সৃষ্টি হচ্ছে তখন বায়ুমণ্ডল আবার তুলে দিচ্ছে জলকে, দিয়ে আবার এখানে উচ্চচাপ দিয়ে এরকম ভাবে প্রবাহটা হচ্ছে। তাহলে এরকম প্রবাহ কতক্ষণ হতে থাকবে, যতক্ষণ না এই H1 এর সঙ্গে H2টা সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ জল এই দিক একদিক থেকে অন্যদিকে বহন হতে হতে এরকম হবে যে এই পাত্রের যে জলের যে উপরিতলটা সেটা অনেকটাই নেমে যাবে, আর এই পাত্রে জলের উপরিতলটা অনেকটাই উঠে যাবে। তাহলে এই দিকটা নেমে গেল মানে H1টা বেশি হয়ে যাবে, আর এই দিকটা উঠে গেল মানে H2টা আর একটু কমে যাবে। তাহলে এরকম এইদিকে বেড়ে যাওয়া আর এইদিকে কমে যাওয়া এরকম হতে হতে দেখা যাবে একটা সময় H1 সমান H2 হয়ে যাচ্ছে। তাহলে যখন H1 সমান H2 হয়ে যাবে তখন P1 সমান P2 হয়ে যাবে, কারণ উচ্চতার তো কোনো হেরফেরই নেই, তাহলে চাপেরও কোনো হেরফের হবে না, এই দুই জায়গাতেই সমান হবে। এইভাবে তাহলে সাইফন ক্রিয়া করছে। তাহলে সাইফনের ব্যবহারিক প্রয়োগ কোথায় দেখা যায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় কোনো তরল জাতীয় পদার্থের পরিবহনে, বা হচ্ছে বলতে পারো উঁচু ড্রাম থেকে নিচু ড্রামে কোনো তরল জাতীয় পদার্থের স্থানান্তরে। এক কথায় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলের বা তরলের স্থানান্তরকরণে আমরা সাইফন ব্যবহার করে থাকি, সাইফন ব্যবস্থা। এছাড়া তোমরা টয়লেটে অটোমেটিক ফ্লাশ যেগুলো সেখানেও কিন্তু এই সাইফন সিস্টেমটা কাজ করে, বা আমরা যেটাকে স্বয়ংক্রিয় ফ্লাশ বলি সেখানেও এই সাইফন সিস্টেম কাজ করে। তাহলে দেখো এটা বুঝতে পারলে কিনা, এত দূরই থাকলো তাহলে আজকে।